আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ এবং ব্যাংকার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা এইচপিএসএম হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে একটি বিস্তৃত আলোচনা উপস্থাপন করব এবং এর গভীরে লুকায়িত সত্যটা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইচপিএসএম বা হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক কি? হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক বা এইচপিএসএম হলো ইসলামী ব্যাংকিংয়ে ব্যবহৃত একটি শরিয়াসম্মত বিনিয়োগ পদ্ধতি, যেখানে ব্যাংক ও গ্রাহক যৌথভাবে কোনো সম্পদের মালিক হয় এবং পরে ধাপে ধাপে সম্পূর্ণ মালিকানা গ্রাহকের নিকট হস্তান্তর করা হয়। এটি মূলত দুটি শরিয়া শরিয়া চুক্তির সমন্বয়: শিরকাতুল মিল্ক বা যৌথ মালিকানা, ইজারা বা ভাড়া, ও সেল বা ট্রান্সফার, ধাপে ধাপে মালিকানা হস্তান্তর। এইচপিএসএম এর মূল উপাদান: এইচপিএসএম তিনটি মৌলিক উপাদানের উপর প্রতিষ্ঠিত। শিরকাতুল মিল্ক বা যৌথ মালিকানা: ব্যাংক ও গ্রাহক যৌথভাবে সম্পদ ক্রয় করে। উভয়ের মালিকানা অনুপাত নির্ধারিত থাকে, যেমন ব্যাংক 80%, গ্রাহক 20%। ইজারা বা ভাড়া ভিত্তিক ব্যবহার: গ্রাহক ব্যাংকের মালিকানাধীন অংশ ভাড়া নিয়ে ব্যবহার করে। ভাড়া নির্ধারিত হয় ব্যাংকের অংশ অনুযায়ী। ধাপে ধাপে মালিকানা হস্তান্তর: গ্রাহক কিস্তির মাধ্যমে ব্যাংকের অংশ ক্রয় করে। প্রতিটি কিস্তির সাথে ব্যাংকের মালিকানা কমে ও গ্রাহকের বাড়ে। শেষে গ্রাহক সম্পদের 100% মালিক হয়। এইচপিএসএম এর কার্যপ্রণালী বা স্টেপ বাই স্টেপ প্রসেস: গ্রাহক নির্দিষ্ট সম্পদ যেমন মেশিন, গাড়ি, বাড়ি কেনার আবেদন করে। গ্রাহক ব্যাংক ও গ্রাহক যৌথভাবে সম্পদ ক্রয় করে। একটি শিরকাতুল মিল্ক এগ্রিমেন্ট স্বাক্ষর হয়। ব্যাংক তার অংশ গ্রাহককে ভাড়ায় প্রদান করে। ইজারা এগ্রিমেন্ট: গ্রাহক নির্দিষ্ট সময় কিস্তি প্রদান করে। প্রতিটি কিস্তির সাথে ব্যাংকের মালিকানা হস্তান্তর হয়। চূড়ান্ত কিস্তি পরিশোধের পর সম্পদের সম্পূর্ণ মালিকানা গ্রাহকের নিকট হস্তান্তর হয়। এইচপিএসএম এর কাঠামোগত ফ্লোচার্ট: গ্রাহকের আবেদন, এরপরে সম্পদ নির্বাচন, হাউস, ভেহিকল বা মেশিনারি বা মেশিন। যৌথ ক্রয়: যৌথ ক্রয় মানে ব্যাংক ও ক্লায়েন্ট একসাথে যৌথভাবে ক্রয় করে। এরপরে শেরকাতুল মিল্ক এগ্রিমেন্ট বা যৌথ মালিকানা প্রতিষ্ঠা। ইজারা এগ্রিমেন্ট মানে ব্যাংকের অংশ ভাড়ায় প্রদান। এরপরে নিয়মিত কিস্তি পরিশোধ, একটি অংশ ভাড়া এবং আরেকটি অংশ মূলধন অংশ, যার মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়। ধাপে ধাপে মালিকানা হস্তান্তর: ব্যাংকের মালিকানা কমে, ক্লায়েন্টের বাড়ে। চূড়ান্ত কিস্তি পরিশোধ হয়। এরপরে সম্পূর্ণ মালিকানা গ্রাহকের নিকট হস্তান্তর হয়। মালিকানা পরিবর্তনের ডায়াগ্রাম বা ওনারশিপ ট্রান্সফার: শুরুর অবস্থা: ব্যাংক, ধরেন এটা ধারণামূলক, 80%, ক্লায়েন্ট 20%। প্রথম কিস্তি শেষে ব্যাংক 70%, ক্লায়েন্ট 30%। দ্বিতীয় কিস্তি শেষে ব্যাংক 60%, ক্লায়েন্ট 40%। শেষ কিস্তি ব্যাংক 0%, ক্লায়েন্ট 100%। নোট: প্রতিটি কিস্তির সাথে ব্যাংকের মালিকানা কমে, গ্রাহকের বাড়ে। ভাড়া নির্ধারণের কাঠামো, রেন্টাল মেকানিজম: মোট সম্পদের মূল্য, তারপরে ব্যাংকের মালিকানার অংশ, এরপর ব্যাংকের অংশের উপর ভাড়া নির্ধারণ, এরপর গ্রাহক ভাড়া প্রদান করে। ভাড়া ব্যাংকের অবশিষ্ট মালিকানা অংশের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, সুদের ভিত্তিতে নয়। চুক্তিভিত্তিক কাঠামো বা কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার: কন্ট্রাক্ট 1, শিরকাতুল মিল্ক, যৌথ মালিকানা প্রতিষ্ঠা। কন্ট্রাক্ট 2, ইজারা, মানে ব্যাংকের অংশ ভাড়ায় ব্যবহার। কন্ট্রাক্ট 3, সেল বা ট্রান্সফার, মানে ধাপে ধাপে ব্যাংকের অংশ ক্রয়। একটি চুক্তি আরেকটির সাথে শর্ত সাপেক্ষভাবে যুক্ত নয়, এটি শরিয়ার গুরুত্বপূর্ণ শর্ত। ঝুঁকি ও দায়িত্ব বন্টনের চিত্র: ব্যাংকের অংশ, ব্যাংকের ঝুঁকি; গ্রাহকের অংশ, গ্রাহকের ঝুঁকি। অবহেলাজনিত ক্ষতি, গ্রাহকের দায়, কারণ হলো ব্যাংকের সম্পদ গ্রাহক ব্যবহার করছে তাই। প্রকৃত ক্ষতি বা প্রাকৃতিক ক্ষতি, মালিকানা অনুপাতে দায়। ফ্লো সামারি: এইচপিএসএম হলো শিরকাতুল মিল্ক বা ও ইজারা এর সমন্বয়ে গঠিত একটি ইসলামী বিনিয়োগ পদ্ধতি। প্রথমে ব্যাংক ও গ্রাহক যৌথভাবে সম্পদ ক্রয় করে। ব্যাংক তার অংশ গ্রাহককে ভাড়ায় প্রদান করে।
গ্রাহক কিস্তির মাধ্যমে ব্যাংকের অংশ ধাপে ধাপে ক্রয় করে। শেষ কিস্তিতে সম্পদের পূর্ণ মালিকানা গ্রাহকের নিকট হস্তান্তর হয়। এইচপিএসএম এর বৈশিষ্ট্য: সুদ ভিত্তিক নয়, ইন্টারেস্ট ফ্রি, তবে এর বাস্তবতা আমরা খতিয়ে দেখব। সম্পদ ভিত্তিক বিনিয়োগ: ঝুঁকি ও দায়িত্ব আংশিকভাবে ব্যাংকের ওপর বর্তায়। ভাড়া ও মূলধন পৃথকভাবে নির্ধারিত। তাত্ত্বিকভাবে শরিয়াসম্মত, তবে এর বাস্তবতাও আমরা খতিয়ে দেখব। এইচপিএসএম এ কুস্তি, ঝুঁকি ও দায়িত্ব: ব্যাংকের মালিকানাধীন অংশে ক্ষয়ক্ষতি হলে ব্যাংক দায়ী। গ্রাহকের অবহেলাজনিত ক্ষতি গ্রাহক বহন করবে। বীমা বা টাকাফুল ব্যয় মালিকানা অনুপাতে বহনযোগ্য। এইচপিএসএম এর ব্যবহার ক্ষেত্র: গৃহায়ণ বিনিয়োগ বা হোম ফাইন্যান্স, শিল্প ও কারখানায় যন্ত্রপাতি, যানবাহন, গাড়ি, বাস, ট্রাক, এসএমই ও কৃষিখাত। শরিয়া ভিত্তি: তাত্ত্বিকভাবে এইচপিএসএম শরিয়া সমর্থিত, কারণ যৌথ মালিকানা ও ন্যায্য লেনদেনের অনুমতি শরিয়াতে আছে। প্রিন্সিপলস: রিস্ক শেয়ারিং, অ্যাসেট ব্যাকড ট্রানজ্যাকশনস। গুরুত্বপূর্ণ পয়েন্ট: এইচপিএসএম মানে শিরকাতুল মিল্ক প্লাস ইজারা, মালিকানা ধাপে ধাপে হস্তান্তর, ভাড়া মানে সুদ নয়, ঝুঁকি মালিকানার সাথে সম্পর্কিত, এটি বাই মুরাবাহা নয়। এইচপিএসএম তাত্ত্বিকভাবে ইসলামী ব্যাংকিংয়ের একটি বাস্তব ভিত্তিক, ন্যায্য ও টেকসই বিনিয়োগ পদ্ধতি, যা সুদ ভিত্তিক অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ব্যাংক ও গ্রাহকের মধ্যে অংশীদারিত্ব, ঝুঁকি ভাগাভাগি এবং সম্পদ ভিত্তিক লেনদেন নিশ্চিত করে। এইচপিএসএম হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মেল্ক, মালিকানা হস্তান্তরের দাবি ও বাস্তব আইনচিত্র। এইচপিএসএম এর তাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাড়ি বা ফ্ল্যাটের ওপর ব্যাংক ও গ্রাহকের যৌথ মালিকানা শিরকাতুল মেল্ক প্রতিষ্ঠিত হয়, এবং গ্রাহক কিস্তির মাধ্যমে ধীরে ধীরে ব্যাংকের অংশ ক্রয় করে নেন। এর ফলে ব্যাংকের মালিকানার অংশসমূহ ক্রমান্বয়ে গ্রাহকের মালিকানায় হস্তান্তরিত হওয়ার কথা। কিন্তু মৌলিক প্রশ্ন হল, এই মালিকানা হস্তান্তর কি আদৌ কোনো আইনসিদ্ধ ও স্বীকৃত দলিলের মাধ্যমে সংগঠিত হয়? নিম্নে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরা হলো। হস্তান্তর দলিলের অনুপস্থিতি একটি মৌলিক অসঙ্গতি। বাস্তবতা হল, এইচপিএসএম এর আওতায় তথাকথিত আংশিক মালিকানা হস্তান্তর বা ক্রমিক মালিকানা পরিবর্তনের জন্য আলাদা কোনো নিবন্ধিত হস্তান্তর দলিল বা ডিড অফ ট্রান্সফার বা ডিড অফ কনভেয়েন্স তৈরি হয় না। বরং বাস্তবে দেখা যায়, সম্পত্তির মূল দলিল বা সেল ডিড বা টাইটেল ডিড সম্পূর্ণভাবে গ্রাহকের নামেই রেজিস্ট্রি হয়। এইচপিএসএম কার্যকর করার আগেই ব্যাংক এই বিষয়টি যাচাই করে থাকে। এরপর প্রচলিত ব্যাংকিং রীতির মতোই ওই দলিলের বিপরীতে মর্টগেজ ডিড, পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএ গ্রহণ করা হয়। অর্থাৎ আইনগতভাবে সম্পত্তির মালিকানা এককভাবে গ্রাহকের কাছেই থাকে। ব্যাংক কোথাও সহমালিক হিসাবে প্রতিফলিত হয় না। স্যাংশন লেটার ও এইচপিএসএম ফর্ম মালিকানা দলিল নয়। এইচপিএসএম এ ব্যাংকের মালিকানার অংশ ও তার ক্রমিক হস্তান্তর সংক্রান্ত যাবতীয় বর্ণনা থাকে কেবল স্যাংশন লেটার, এইচপিএসএম এগ্রিমেন্ট বা ফর্ম, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টে। কিন্তু প্রশ্ন হলো, এই ডকুমেন্টগুলো কি সম্পত্তি হস্তান্তরের জন্য আইনগতভাবে কার্যকর? উত্তর স্পষ্ট: না। কারণ এগুলো কোনোটি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী হস্তান্তর দলিল নয়। এগুলো রেজিস্ট্রিকৃত দলিল নয়। এগুলো কেবল ঋণ প্রদান ও গ্রহণের শর্তাবলী সম্বলিত চুক্তিপত্র। অতএব এসব ডকুমেন্টস দ্বারা ব্যাংক আইনগতভাবে সম্পত্তির কোনো অংশের মালিকানা দাবি করতে পারে না। আদালত ও সালিসে এইচপিএসএম এর অবস্থান: যদি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ও গ্রাহক কর্তৃক স্বাক্ষরিত স্যাংশন, এইচপিএসএম ফর্ম ও স্টেটমেন্ট কোনো আদালত, কোনো সালিস কেন্দ্র বা কোনো আইনগত ফোরামে উপস্থাপন করা হয়, তাহলে বাস্তবিক অর্থে কেউই ব্যাংককে ওই সম্পত্তির মালিকানার অংশ বুঝিয়ে দিতে পারবেন না, কিংবা সে ধরনের এখতিয়ারও কারও নেই। কারণ সবাই একমত হবেন, এগুলো মূলত লোন ডকুমেন্টস, এগুলোর মাধ্যমে কোনো মালিকানা হস্তান্তর সংগঠিত হয়নি। সর্বোচ্চ যা করা যেতে পারে তা হলো ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধে বাধ্য করা। এখানে মালিকানা পরিবর্তন আসলে একটি আইনি কল্পকাহিনী, বাস্তবে যা কার্যকর নয়। এটি একটি নাটকীয় বয়ান, যার মাধ্যমে শরিয়াসম্মত মালিকানা পরিবর্তনের ভান করা হয়। মর্টগেজ ও পিওএ এর প্রকৃত ভাষ্য: মর্টগেজ ডিড ও পাওয়ার অফ অ্যাটর্নিতে সাধারণত যা উল্লেখ থাকে, এইচপিএসএম হাউস বিল্ডিং ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি প্রদান করা হয়েছে,
ঋণের নিরাপত্তা হিসাবে সম্পত্তি বন্ধক রাখা হয়েছে। এটি তো প্রচলিত ব্যাংকের হোম লোনের ভাষ্য হুবহু অনুসরণ। গ্রাহক ডিফল্ট হলে আদালতে ব্যাংকের বক্তব্যও থাকে। গ্রাহক এইচপিএসএম হাউস বিল্ডিং ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি গ্রহণ করেছেন, কিন্তু পাওনা পরিশোধ করছেন না। কিন্তু লক্ষণীয় বিষয়, ব্যাংক কখনোই আদালতে গিয়ে বলে না যে আমরা আমাদের মালিকানার অংশ বুঝে নিতে চাই। বাস্তবে ব্যাংক সম্পত্তির অংশীদার হিসেবে তার অংশ দখল করতে চায় না, বরং ঋণ আদায়ই মূল লক্ষ্য। আইনগত স্বীকৃতির প্রশ্ন। বাংলাদেশে প্রায় 40 বছরের ইসলামী ব্যাংকিং ইতিহাসে এইচপিএসএমকে আইন দ্বারা স্বীকৃত করার বা পৃথক আইন প্রণয়নের বা সম্পত্তি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। এটি নিছক অবহেলা নয়, বরং ধারণা করা যায় তথাকথিত ইসলামী ব্যাংকসমূহ ইচ্ছাকৃতভাবে প্রচলিত ঋণ কাঠামোর সুবিধা বজায় রেখে ইসলামের পরিভাষা ব্যবহার করে সুদের ইসলামীকরণ করছে এবং এর মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করে অধিক মুনাফা অর্জনই যেন মূল উদ্দেশ্য। 6, চূড়ান্ত কিস্তি পরিশোধের পর মালিকানা হস্তান্তর একটি ভ্রান্ত বয়ান, যা যে দলিলের মাধ্যমে বলা হয় চূড়ান্ত কিস্তি পরিশোধের পর সম্পূর্ণ মালিকানা গ্রাহকের নিকট হস্তান্তরিত হয়েছে, সেটিও বাস্তবে ব্যাংকের লোন ক্লোজার ডকুমেন্ট, কোনো স্বীকৃত টাইটেল ট্রান্সফার ডিড নয়। এটা অনেকটা বাচ্চাদের পুতুল বিয়ের মতো, নাম আছে বাস্তবতা নেই। এই ধরনের আচরণ ও রীতিনীতি প্রকৃতপক্ষে চরম ভণ্ডামিপূর্ণ এবং ইসলামী ব্যাংকিংয়ের নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। এখন কিছু অনিবার্য প্রশ্ন, চিন্তার জন্য, জবাবের জন্য নয়। এইচপিএসএম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ওভারডিউ হলে কি ওভারডিউ চার্জ নেওয়া হয় না? ওভারডিউ অ্যামাউন্ট কি ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় না? এইচপিএসএম কি ক্লাসিফাইড লোন বা সিএল স্টেটমেন্ট বা সিএল রিপোর্টে অন্তর্ভুক্ত হয় না? সিএল রিপোর্টে যা যায় তা তো স্পষ্টতই লোন। এখান থেকে যে অতিরিক্ত আয় হয় তা কি কার্যত সুদ নয়? এইচপিএসএম এর মাধ্যমে ব্যাংক যে অংশের মালিক হওয়ার দাবি করে তার জন্য কি কোনো স্বতন্ত্র জিএল হেড আছে? ওই অংশের বাজার মূল্যের উঠানামা কি ব্যাংকের অ্যাসেট ভ্যালুয়েশনে কোনো প্রভাব পড়ে, নাকি বাস্তবে এইচপিএসএমকে ঠিক প্রচলিত ব্যাংকের লোন অ্যাসেট হিসেবেই লিপিবদ্ধ করা হয়? যখন হিসাব, রিপোর্টিং কাঠামো, শ্রেণীকরণ পদ্ধতি এবং আইনগত বাস্তবতা সবই কার্যত লোন নির্ভর হয়ে থাকে, তখন এইচপিএসএম এর নামে ব্যবহৃত মালিকানা, শিরকাত ও হস্তান্তর এই ধারণাগুলো বাস্তব শরিয়া চর্চার পরিবর্তে কেবল তাত্ত্বিক শব্দাবলিতে সীমাবদ্ধ হয়ে পড়ে। আমাদের আকাঙ্ক্ষা কেবল ইসলামী ব্যাংকের সংখ্যা বাড়ানো নয়, বরং প্রকৃত ইসলামী ব্যাংকিংয়ের একটি মানসম্মত, টেকসই ও বাস্তবভিত্তিক কাঠামো গড়ে তোলা। আমরা বিশ্বাস করি এই কাঠামো শুধু ব্যাংকিং খাতের কাঠামোগত উন্নয়নই নয়, বরং সমাজের দীর্ঘমেয়াদী নৈতিক ও অর্থনৈতিক কল্যাণেরও পথপ্রদর্শক হবে। এই লক্ষ্য অর্জনে আমাদের সচেতন অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু দুনিয়াবী স্বার্থের বিবেচনায় নয়, বরং আখিরাতের জবাবদিহিতার অনুভূতি থেকেই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যকে সঠিকভাবে উপলব্ধি করার, তা গ্রহণ করার এবং বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করেন। যদি এই বক্তব্য আপনাদের চিন্তাভাবনায় ইতিবাচক প্রভাব ফেলে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতেও এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে পারি। ধৈর্য ও মনোযোগের সঙ্গে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।